আসসালামু আলাইকুম এসএসসি 26 পেশার শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমাদের চ্যানেলের নতুন একটি ক্লাসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো তোমরা যেমনটা জানো যে আমরা তোমাদের এসএসসি 2026 সালে যে এসএসসি পরীক্ষাটা আছে সেটাকে টার্গেট করে কিন্তু আমরা তোমাদের বায়োলজি বইয়ের যে সকল ইম্পর্টেন্ট চ্যাপ্টার রয়েছে, যেমন প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় বা তৃতীয় অধ্যায়, কোষ বিভাজন, জীবকোষ ও টিস্যু, জীবন পাঠ, এই টাইপের অধ্যায়গুলোর থিওরি এবং এমসিকিউ ক্লাসগুলো কিন্তু আমাদের চ্যানেলে সিরিজ আকারে কিন্তু এটা আপলোড হবে। অর্থাৎ প্রতিদিন একটা করে ক্লাস তোমরা পাবে বায়োলজি বইয়ের উপর। তাই জীব সাধারণত ভাবে যার জীবন আছে তাকে জীব বলা হয়, ঠিক আছে? তার মানে যে সকল বস্তুর জীবন আছে বা প্রাণ আছে তাদেরকে জীব বলা হয়। এখন যদি আমরা জীবকে দুইটি ভাগে ভাগ করি তাহলে প্রথম অংশটি আমরা পাবো হচ্ছে উদ্ভিদ এবং দ্বিতীয় অংশটি পাবো হচ্ছে আমরা প্রাণী। তার মানে একটি জীবকে দুই ভাগে ভাগ করা হয়, যার প্রথম অংশ হচ্ছে উদ্ভিদ এবং দ্বিতীয় অংশ হচ্ছে প্রাণী। কেননা প্রাণীর তো জীবন আছে এটা আমরা জানি, উদ্ভিদেরও কিন্তু জীবন আছে। তার মানে উদ্ভিদ এবং প্রাণীর জীবন আছে বলে এদেরকে জীব বলা হয়। এখন দেখো এখানে কি বলেছে, এখানে প্রশ্ন তোমাদের বলেছে যে জীবকোষ। তাহলে জীবকোষ বলতে বোঝাচ্ছে যে জীবদেহের মধ্যে যে কোষ অবস্থান করে সেটাকে জীবকোষ বোঝাচ্ছে। আর টিস্যু বলতে কি বোঝাচ্ছে? টিস্যু বলতে বোঝাচ্ছে যে একাধিক কোষ বা একগুচ্ছ কোষ যদি একসাথে মিলিত হয়ে যখন একই ধরনের কাজ করে সেখানে একটা টিস্যু গঠিত হয় বা তাকে টিস্যু বলে। টিস্যুর আরেকটা নাম আছে যে টিস্যু বা কলা, এটাকে ইংলিশেও এটাকে কিন্তু টিস্যুই বলা হয়। তো এই যে টিস্যু এটা কিন্তু অনেকগুলো কোষের সমন্বয়ে গঠিত হয়। তার মানে এখানে একটা জিনিস আমাকে বলো যে কোষ বড় হলো না টিস্যু বড় হলো? অবশ্যই কিন্তু এখানে তোমাদের টিস্যুটা কিন্তু বড়। কেননা অনেকগুলো কোষ বা অনেকগুলো জীবকোষ একসাথে মিলিত হয়ে কিন্তু আমাদের টিস্যু তৈরি করছে বা টিস্যু গঠন করছে। সো জীবকোষ থেকে কিন্তু টিস্যুটা অনেক বড়। তো এরপর দেখো পাঠ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয়াবলী তোমাদের সামনে তুলে ধরি। প্রথমত এখানে যেই টপিক গুলো আমি উল্লেখ করে দিয়েছি, দেখো তোমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক দেখানো হয়েছে। প্রথমত হলো কোষ বলতে কি বোঝো, তারপর আদি কোষ বলতে কি বোঝো, প্রকৃত কোষ বলতে কি বোঝো, দেহ কোষ, তারপর জনন কোষ, মাইটোকন্ড্রিয়া। সো এইগুলা যেই কথাগুলো এখানে লেখা হয়েছে সবগুলোই তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিন্তু তোমাদের জন্য আসলে এখানে যে এরা দিছে এগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। এগুলো যে শুধুমাত্র তোমাদের এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ এমন না, এটা তোমাদের প্রশ্নের জন্য, বিশেষ করে ক নম্বর প্রশ্নের জন্য, জ্ঞানমূলক প্রশ্নের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা সংক্ষেপে একটু তোমাদের সামনে আলোচনা করবো। প্রথমে দেখো কোষ বলতে আসলে কি বোঝায়। কোষ বলতে বোঝায় যে, একটু ভালো করে খেয়াল করো, যে বৈষম্য ভেদ্য পদ দ্বারা আবৃত এবং জীবের ক্রিয়াকলাপের একক যা অন্য সজীব মাধ্যম ব্যতি রেখে নিজের প্রতিরূপ তৈরি করতে সক্ষম তাকে হচ্ছে কোষ বলা হয়। বা যদি আমরা সংক্ষেপে যদি কোষ বিষয়ে আলোচনা করি তাহলে আমরা বলতে পারবো যে জীবদেহের গঠন এবং কার্যকরী এককে কোষ বলে। মানে যা দ্বারা আসলে আমাদের জীবদেহ গঠিত হয়। আমরা জানি যে আমাদের জীবদেহ কিন্তু একাধিক কোষ দ্বারা গঠিত। একটা দেওয়াল যেমন অসংখ্য ইটের সমন্বয়ে গঠিত হয়, ঠিক তেমনই ভাবে কিন্তু আমাদের দেহ কিন্তু অসংখ্য কোষের সমন্বয়ে গঠিত হয়েছে। এবং একটা পূর্ণবয়স্ক মানুষের দেহে কিন্তু অসংখ্য পরিমাণে কিন্তু কোষ থাকে। এটা কিন্তু এই সংখ্যাটা কিন্তু ট্রিলিয়নে দাঁড়িয়েছে, ঠিক আছে? এটা অনেক বড় একটা সংখ্যা বোঝাচ্ছে। সুতরাং মানে আমাদের দেহে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ তোমরা দেখতে পাও সবগুলো কিন্তু কোষ দ্বারা গঠিত। এবং জীবদেহের গঠন এবং কার্যকরী একককে কিন্তু কোষ বলা হয়। তো এরপর যদি আমরা কোষকে আবার দুই ভাগে ভাগ করা হয়, দেখো দুই ভাগে ভাগ করা, একটা হলো আদি কোষ এবং আরেকটা হলো প্রকৃত কোষ। যার মধ্যে সুগঠিত নিউক্লিয়াস নেই সেটা হলো আদি কোষ এবং যার মধ্যে সুগঠিত নিউক্লিয়াস আছে সেটা হলো প্রকৃত কোষ। সো এরপর আমরা চলে যাব 2 নম্বর টপিকে। 2 নম্বর টপিকটা কি দেখো, 2 নম্বর টপিক হচ্ছে আদি কোষ বলতে কি বোঝায়। আদি কোষ হলো এ ধরনের কোষের সুগঠিত নিউক্লিয়াস থাকে না। একটা জিনিস খেয়াল করো যে একটা কোষে যখন সুগঠিত নিউক্লিয়াস থাকবে না তখন সেটা কিন্তু আদি কোষ হয়ে যাবে। এবং ইংলিশে এটাকে বলা হয় প্রোকারিওটা বা আদি কোষ, ঠিক আছে? এবং প্রকৃত কোষ যেটা আছে ওইটাকে বলা হয় হচ্ছে ইউক্যারিওটা বা প্রকৃত কোষী। সো আদি কোষ যেটা আছে নিউক্লিয়ার বস্তু এবং সাইটোপ্লাজম ছড়ানো থাকে। কিন্তু একটা বিষয় তোমরা খেয়াল রাখবে যে আদি কোষে সবসময় রাইবোজোম উপস্থিত থাকে, ঠিক আছে? আদি কোষে নিউক্লিয়াসটা সুগঠিত থাকে না, কিন্তু আদি কোষে কি উপস্থিত থাকে? আদি কোষে সবসময় কিন্তু রাইবোজোম উপস্থিত থাকে। সো এটা কিন্তু আদি কোষের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এখন যদি বলে যে আদি কোষের একটা উদাহরণ দাও তাহলে তোমরা উদাহরণ দেবে যে নীলাভ, সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া, এই ধরনের কোষ কিন্তু আদি কোষী। তো এরপরে যদি আমরা আরো একটু উদাহরণ দিই, দেখো আরো কিছু কথা যদি আমরা একটু আলোচনা করতে চাই এখান থেকে, তাহলে দেখো 3 নম্বরে আসা হচ্ছে প্রকৃত কোষ। কি? এসব কোষের নিউক্লিয়াসটা সুগঠিত হয়, অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস, নিউক্লিয়াস ঝিল্লি, আবরণী ইত্যাদি দ্বারা গঠিত কোষকে প্রকৃত কোষ বলা হয়। সবুজ এখানে বলছে শৈবাল থেকে শুরু করে সপুষ্পক উদ্ভিদ যেগুলো আছে এবং অ্যামিবা থেকে সর্বোন্নত প্রাণী যেগুলো আছে এই টাইপের প্রাণীতে কিন্তু এই ধরনের কোষ অবস্থান করে। তাহলে সুতরাং আমরা বলতেই পারি যে যে সমস্ত কোষে প্রকৃত নিউক্লিয়াস বা সুগঠিত নিউক্লিয়াস থাকে না সেই সমস্ত কোষই হচ্ছে আদি কোষ। এবং যে সমস্ত কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে সেগুলোকে বলা হয় প্রকৃত কোষ। সো এটাই হচ্ছে দুইটা কোষে আলাদা। যেমন আমি যদি বলি ব্যাকটেরিয়া কোষটা হচ্ছে আদি কোষ বা প্রোকারিওটা, এবং মানবদেহের যে কোষগুলো আছে সেগুলো হলো প্রকৃত কোষ বা ইউক্যারিওটা, ঠিক আছে? এই দুইটা জিনিস কিন্তু যাতে ভুল না হয় তোমরা এই জিনিসটাতে একটু করে লক্ষ্য রাখবে। সো এরপর যদি আমরা কথা বলি আরেকটু নিচের দিকে, যে দেখো দেহ কোষ বলতে কি বোঝায় এখানে আরেকটু বিস্তারিত ভাবে দেখানো হয়েছে। যে বহুকোষী জীবের দেহ গঠনে যে কোষ অংশ নেই, ঠিক আছে? বহুকোষী জীব, বহুকোষী জীব কারা? বহুকোষী জীব হচ্ছে আমরা, আমরা হচ্ছে মানুষেরা হচ্ছে বহুকোষী জীব। তার মানে বহুকোষী জীবের দেহ গঠনে যেসব কোষ অংশ নেয় তাদেরকে বলা হয় দেহকোষ। এরপর যদি আমরা আলোচনা করি জনন কোষ বিষয়ে, দেখো জনন কোষ বলতে কি বোঝায়।
জনন কোষ বলতে আসলে কি বোঝায় একটু ভালো করে খেয়াল করো। জনন কোষ বলতে কি বোঝায়? যৌন জননে যৌনক্রম দেখা যায় এমন জীবে হচ্ছে জনন কোষ উৎপন্ন হয়। অর্থাৎ যারা এক কথায় যৌন জননের মাধ্যমে তাদের বংশানুক্রম তৈরি করে বা তাদের পরবর্তী বংশধর সৃষ্টি করে, সেই সমস্ত জীবকে বা সেই সমস্ত প্রাণীকে বলা হয় হচ্ছে মানে তাদের দেহে হচ্ছে জনন কোষ অবস্থান করে। তো এইখানে দেখো, মিয়োসিস পদ্ধতিতে জনন মাতৃকোষের বিভাজন ঘটে এবং জনন কোষ উৎপন্ন হয়। জনন কোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার কিন্তু অর্ধেক হয়। সো এই বিষয়টা তোমরা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে যে জনন কোষের যে ক্রোমোজোম সংখ্যাটা আছে ওইটা কিন্তু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। সো এই বিষয়ে আরো বিস্তারিত তোমরা জানবে কোষ বিভাজন অধ্যায়ে। যে এরপর দেখো মাইটোকন্ড্রিয়া কি। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া যদি আমরা বলি যে মাইটোকন্ড্রিয়া বলতে আসলে কি বোঝায়, সো মাইটোকন্ড্রিয়া সাধারণত ভাবে কোষের শক্তি ঘর, মানে একটা কোষ যেখান থেকে শক্তি উৎপাদন করে সেটাকে বলা হয়, সংক্ষেপে যদি আমরা বলতে চাই সেটাকে মাইটোকন্ড্রিয়া বলে। তাহলে মাইটোকন্ড্রিয়া গঠিত কিভাবে? এটি কিন্তু দ্বিস্তরী ঝিল্লি দ্বারা গঠিত হয়, ঠিক আছে। একটা জিনিস খেয়াল রাখবে যে মাইটোকন্ড্রিয়া দ্বিস্তরী ঝিল্লি দ্বারা ঘেরা থাকে, ভিতরে ভাঁজটি হচ্ছে মানে স্তরটি হচ্ছে ভাঁজ হয়ে থাকে, এদেরকে কিস্টি বলা হয়। এবং কিস্টির গায়ে হচ্ছে বিন্দুযুক্ত গোলাকার বস্তু থাকে, এদেরকে বলা হয় হচ্ছে অক্সিজম। অক্সিজমের উৎসেচক গুলো সাধারণ থাকে। মাইটোকন্ড্রিয়ার ভিতরে থাকে হচ্ছে ম্যাট্রিক্স, জীবের শ্বসন কার্য সাহায্য করা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ। এবং এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে বলা হয় হচ্ছে শক্তিঘর, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে বলা হয় হচ্ছে যে জীবের শক্তিঘর বলা হয়। সো এই জিনিসটা অবশ্যই তোমরা খেয়াল রাখবে যে মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা হয়। সো এরপর যদি আমরা আরো একটু কথা বলি গলজি বডি নিয়ে, দেখো গলজি বডি কি। গলজি বডি প্রধানত কিন্তু এখানে কি বলেছে যে গলজি বডি প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়। তার মানে এটা এমন একটা কোষাঙ্গন যেটা উদ্ভিদ কোষে থাকে না, শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যায়, আর হরমোন নিঃসরণে ভূমিকা লক্ষ্য করা যায়। এরপর প্রোটোপ্লাজম আছে, কোষের ভেতরে যে অর্ধস্বচ্ছ থকথকে জিলির নিয়ে বস্তু থাকে সেটাকে প্রোটোপ্লাজম বলে, ঠিক আছে। অর্থাৎ কোষের যে সকল অঙ্গাণুগুলো যার উপর ভাসমান অবস্থায় থাকে, অর্থাৎ নিউক্লিয়াস বলতে পারো, গলজি বডি বলতে পারো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলতে পারো। তারপর আরো আছে ক্লোরোপ্লাস্ট উদ্ভিদ কোষের ক্ষেত্রে, প্রাণী কোষের ক্ষেত্রে আছে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, বা এটা উদ্ভিদ কোষও থাকে। তো এই সমস্ত যে কোষীয় অঙ্গাণুগুলো আছে, রাইবোজোম, লাইসোজোম, এই বস্তুগুলো যার উপর ভাসমান অবস্থায় থাকে এক কথায় সেটাকে প্রোটোপ্লাজম বলা হয়, ঠিক আছে। তো এরপর আছে হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড কিন্তু আবার দেখো, প্রোটোপ্লাজম কিন্তু উদ্ভিদ কোষ প্রাণী কোষ উভয় কোষে থাকে, কিন্তু প্লাস্টিড হচ্ছে একটা কোষীয় অঙ্গাণু যেটা কিন্তু শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে। দেখো, প্লাস্টিড উদ্ভিদ কোষের জন্য গুরুত্বপূর্ণ অঙ্গাণু। এর প্রধান কাজ হলো খাদ্য প্রস্তুত করা, মানে কি খাদ্য তৈরি করা। এর পরবর্তীতেও কাজ রয়েছে যেমন খাদ্য সঞ্চয় করা, উদ্ভিদের দেহকে বর্ণময় আকর্ষণীয় করে পরাগায়নে সহযোগিতা করা। সো এইগুলা কাজ কিন্তু প্লাস্টিড করে থাকে। তো এরপর দেখো, এরপর আছে হচ্ছে সেন্ট্রিওল। সেন্ট্রিওল বলছে প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছে এক ধরনের ফাঁপা নলাকার দন্ডাকার এক ধরনের অঙ্গাণু দেখা যায়, এটাকে সেন্ট্রিওল বলা হয়। ক্লোরোপ্লাস্ট বলতে কি বোঝায়? সবুজ রঙের এই যে ক্লোরোপ্লাস্ট বলতে কি বোঝায়? সবুজ রঙের মানে প্লাস্টিডকে বলা হয় হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। অর্থাৎ প্লাস্টিড কিন্তু তিন প্রকার। প্লাস্টিড কত প্রকার? তিন প্রকার। একটা হলো ক্লোরোপ্লাস্ট, একটা ক্রোমোপ্লাস্ট, একটা হচ্ছে লিউকোপ্লাস্ট। তো সবুজ রঙের যেটা বা যেটা কালার সবুজ বা বর্ণ সবুজ সেটাকে বলা হয় হচ্ছে যে ক্লোরোপ্লাস্ট। তো এই জিনিসটা কিন্তু তোমরা অবশ্যই মুখস্থ রাখবে। তারপর কি বলেছে একটা জিনিস খেয়াল করো, পাতা, কুচি, কাণ্ড এবং অন্যান্য সবুজ অংশ এদেরকে পাওয়া যায়। বিশেষ করে দেখবে উদ্ভিদের পাতাগুলা, অধিকাংশ পৃথিবীর উদ্ভিদের পাতা কিন্তু সবুজ। সো এই সবুজ উদ্ভিদের পাতায় কিন্তু এই ক্লোরোপ্লাস্ট গুলো থাকে। তো প্লাস্টিকের কারণেই কিন্তু এই প্লাস্টিকের মধ্যে ক্লোরোফিলের কারণেই বা ক্লোরোপ্লাস্টের কারণে কিন্তু এই পাতার রঙগুলো সবুজ হয়, বা উদ্ভিদের অন্যান্য অংশ কিন্তু সবুজ আকৃতির হয়ে থাকে। এরপর যদি আমরা আর একটু কথা বলি রাইবোজোম সম্পর্কে, তাহলে দেখো রাইবোজোম বলতে আসলে কি বোঝায়? প্রাণী ও উদ্ভিদ উভয় প্রকার কোষে কিন্তু রাইবোজোম পাওয়া যায়, ঠিক আছে। তার মানে রাইবোজোম এমন একটা অঙ্গাণু যেটা প্রাণী এবং উদ্ভিদ কোষ উভয় কোষে পাওয়া যায়, পাশাপাশি প্রকৃত কোষ বা আদি কোষ উভয় ধরনের কোষ অঙ্গাণুতেই কিন্তু এটা অবস্থান করে। তো এরপর কি বলেছে, কোথায় আমিষ সংশ্লেষণ হবে কিনা তা নির্ধারণ করে, অর্থাৎ প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন করা হচ্ছে রাইবোজোমের প্রধান কাজ। এরপর লাইসোজোম কি। লাইসোজোম হচ্ছে জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। এতটুকু মুখস্থ রাখলে হবে যে লাইসোজোমের কাজ হচ্ছে জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে, ঠিক আছে। জীবকোষে কি করে? জীবাণুর হাত থেকে রক্ষা করে। নিউক্লিয়াস কি করে? নিউক্লিয়াস হচ্ছে কোষের প্রাণ, ঠিক আছে। নিউক্লিয়াস হচ্ছে এতক্ষণ যতগুলো অঙ্গাণু পড়লাম তার মধ্যে নিউক্লিয়াস হচ্ছে একদম প্রাণ, অর্থাৎ কোষটার একদম মানে কোষের যে মেন যে অঙ্গাণুটা আছে সেটা কিন্তু নিউক্লিয়াস। যদি আমরা বলি আমাদের মানব দেহের মেন অঙ্গাণু কি, তাহলে আমাদের ব্রেন হচ্ছে আমাদের মেন অঙ্গাণু, যার মাধ্যমে আমাদের পুরো দেহটা পরিচালিত হয়। ঠিক একইভাবে একটা কোষ পরিচালিত হয় হচ্ছে নিউক্লিয়াসের মাধ্যমে। তার মানে নিউক্লিয়াসকে বলা যায় হচ্ছে কোষের যে মেইন যে অঙ্গাণুটা সেইটা মেইন পয়েন্ট বলা যায়। তো নিউক্লিয়াসটা কিরকম? দেখো যে কোষের সব জৈবনিক ক্রিয়া যেগুলো আছে সেগুলো কিন্তু ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রিত হয় নিউক্লিয়াসের মাধ্যমে। এর আকৃতি হচ্ছে গোলাকার, ডিম্বাকার এবং নলাকার হয়ে থাকে, ঠিক আছে। শিবকোষ, লোহিত রক্তকণিকায় হচ্ছে নিউক্লিয়াস থাকে না। তার মানে শিবকোষ এবং লোহিত রক্তকণিকায় কি নিউক্লিয়াস থাকে না? তার মানে এই যে কোন দুইটা জায়গায় ব্যতিক্রম গুলো তোমাদের মনে রাখতে হবে যে কোন দুইটা জায়গায় হচ্ছে নিউক্লিয়াস থাকে না। একটা হলো শিবকোষ এবং আরেকটা হচ্ছে লোহিত রক্তকণিকা। এই দুইটা জায়গা কিন্তু অবশ্যই অবশ্যই মুখস্থ রাখতে হবে। এই দুইটা জায়গায় ব্যতিক্রম গুলোই দেবে যে কোথায় আসলে নিউক্লিয়াসে মানে নিউক্লিয়াস অবস্থান করে না বা নিউক্লিয়াস থাকে না। সো এটা হচ্ছে এক ধরনের শিবকোষ এবং আরেকটা হচ্ছে মানুষের লোহিত রক্তকণিকা, মানে রেড ব্লাড, লাল রঙের রক্ত এখানে থাকে না। এরপর যদি আমরা আলোচনা করি টিস্যু বিষয়, টিস্যু কি। এই বিষয়ে কিন্তু আমি পূর্বেও আলোচনা করেছি, একদম ক্লাসের শুরুতে আলোচনা করেছি। তো আরেকবার আলোচনা করে দিচ্ছি। দেখো যে একই ধরনের গঠন বিশিষ্ট একগুচ্ছ কোষ যখন মিলিত হয়ে একই ধরনের কাজ করে তখন তাদেরকে কলা বা টিস্যু বলা হয়।
সো টিস্যু কিন্তু 3 প্রকারের হয়ে থাকে। যেমন প্রধানত হচ্ছে 2 প্রকারের হয়ে থাকে, একটা হলো ভাজক টিস্যু এবং আরেকটা হলো স্থায়ী টিস্যু। এবং সাধারণত 3 প্রকারের হয়ে থাকে। এটা কিভাবে সাধারণতভাবে স্থায়ী টিস্যু যেটা আছে অর্থাৎ ভাজক টিস্যু যেটা বিভাজিত হয়, আর স্থায়ী টিস্যু যেটা বিভাজিত হতে পারে না। সাধারণতভাবে একটা দেহের মধ্যে কোষ বা টিস্যু যদি বিভাজিত না হয়, তাহলে কিন্তু আমাদের মানব দেহের আকার আকৃতি কিন্তু বড় হবে না। মানে আমরা বাচ্চাকালে এক রকমের হচ্ছে আকার আকৃতি ছিল আমাদের, বা হচ্ছে ছোটবেলায় আমরা এক রকমের মানে ছোট ছিলাম উচ্চতায় বা আকার আকৃতিতে। আমাদের যখন ধীরে ধীরে বয়স বাড়তে থাকে, তখন আমাদের দেহের আকার আকৃতিও কিন্তু বৃদ্ধি পায়। সো এটা কিন্তু কোষ বিভাজনের ফলেই হয়। তার মানে এই যে কোষ বিভাজনটা হচ্ছে, একাধিক কোষ যখন মিলিত হয়ে একই ধরনের কাজ করে বা একই ধরনের বিভাজনের কাজ করে, তো সেটাকে টিস্যু বলা হয়। সো এই টিস্যুকে বলা হয় আবার হচ্ছে ভাজক টিস্যু, ঠিক আছে, যেটা বিভাজিত হতে পারে। তার মানে এটাকে বলা হয় কি, ভাজক টিস্যু যেটা বিভাজিত হতে পারে। আর স্থায়ী টিস্যু যেটা আছে, ওটা কিন্তু বিভাজিত হতে পারে না। স্থায়ী টিস্যু আবার 3 প্রকার, একটা হলো সরল টিস্যু, একটা হলো জটিল টিস্যু, আর একটা হলো নিঃস্রাবী বা ক্ষরণকারী টিস্যু। সো প্রত্যেকটা টিস্যুর কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে। তো এত কিছু তোমাদের জানা লাগবে না এমসিকিউ এর জন্য। এগুলো জাস্ট যদি বর্ণনামূলক ভাবে জানতে চাও, তাহলে তোমাদের বিস্তর পড়তে হবে ওগুলো সৃজনশীল প্রশ্নের জন্য। আমি যেহেতু তোমাদের শুধুমাত্র এমসিকিউ থিওরি পড়াচ্ছি, সো যতটুকু পড়িয়ে দিচ্ছি তোমাদের, এতটুকু পড়লে জাস্ট তোমাদের যথেষ্ট। এরপর দেখো সরল টিস্যু বলতে কি বোঝায়, যে কি বলেছে, যে স্থায়ী টিস্যুর প্রতিটি কোষ আকার আকৃতি গঠনের দিক থেকে অভিন্ন, মানে একই রকম, তাদেরকে সরল টিস্যু বলা হয়। এদেরকে আবার 3 ভাগে ভাগ করা হয়। তাহলে সরল টিস্যুকে কত ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। এখন এগুলো কি কি? সরল টিস্যুর এই যে 3 ভাগ, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্কেলেনকাইমা, ঠিক আছে? প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্কেলেনকাইমা, এই 3টা হলো সরল টিস্যুর ভাগ। তারপরে যদি আমরা আরেকটু আলোচনা করি, তাহলে দেখো জটিল টিস্যু কি? জটিল টিস্যু হচ্ছে বিভিন্ন প্রকারের কোষের সমন্বয়ে যে টিস্যু গঠিত হয়, যে স্থায়ী টিস্যু গঠিত হয়, ঠিক আছে, তাকে বলা হয় জটিল টিস্যু। এবং এরা উদ্ভিদের পরিবহনে কাজ করে থাকে, এবং এদের পরিবহন টিস্যু বলা হয়, ঠিক আছে। এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় হচ্ছে পরিবহন টিস্যু। সো এই যে পরিবহন টিস্যু বা জটিল টিস্যু, এরা প্রধানত 2 ভাগে ভাগ করা হয়, একটা হলো জাইলেম টিস্যু এবং আরেকটা হচ্ছে ফ্লোয়েম টিস্যু। সো এরপর আমরা প্রাণী টিস্যুতে আসবো। এতক্ষণ আমরা উদ্ভিদ টিস্যু নিয়ে আলোচনা করলাম। দেখো প্রাণী টিস্যুর প্রকারভেদ হচ্ছে, প্রাণী টিস্যু যার গঠনকারী কোষের সংখ্যা এবং বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, তাদের নিঃসত পদার্থের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে 4 ধরনের হয়ে থাকে প্রাণী টিস্যু। একটা হলো, দেখো কোন 4 ধরনের হয়ে থাকে, একটা হলো আবরণী টিস্যু, একটা যোজক টিস্যু, একটা পেশি টিস্যু, একটা স্নায়ু টিস্যু। যদি নরমালি আলোচনা করি, আবরণী টিস্যুটা আমাদের দেহের কোষকে আবরণ করে রাখে, অর্থাৎ আমাদের দেহের যে আবরণ আছে, অর্থাৎ আমাদের ত্বক, স্কিন, এই জিনিসটাকে আবরণ করে রাখে আবরণী টিস্যু। যোজক টিস্যুর কাজও প্রায় সেম। পেশি টিস্যু কি করে? আমাদের দেহের যে পেশিগুলো আছে, অর্থাৎ বাইসেপস পেশি বা ট্রাইসেপস পেশি, এই টাইপের পেশিগুলা, আমাদের হচ্ছে হাতের পেশি বা পায়ের পেশি, এই টাইপের পেশিগুলা কিন্তু নিয়ন্ত্রণ হয় বা গঠিত হয় হচ্ছে এই পেশি টিস্যুর মাধ্যমে। আর লাস্টে আছে হচ্ছে স্নায়ু টিস্যু, এটার মাধ্যমে আমাদের মস্তিষ্কের যে স্নায়ুতন্ত্র আছে, ওইটা গঠিত হয় স্নায়ু টিস্যুর মাধ্যমে। সো সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। টিস্যু তত্ত্ব যেটা আছে, এটাকে সংক্ষেপে কি বলা হয়? হিস্টোলজি। এটা তোমরা যারা পূর্বের ক্লাসটা করেছো, তারা কিন্তু এই সম্পর্কে জানবে যে এই যে টিস্যু তন্ত্র যেটা আছে বা টিস্যু তত্ত্ব যেটা আছে, এটাকে হিস্টোলজি বলা হয়। এরপর তোমাদেরকে যদি একটু ডিটেলসে বোঝাই, তাহলে দেখো এখানে কিরকম হবে, যে একাধিক কোষ যখন একসাথে মিলিত হয়, ঠিক আছে, একাধিক কোষ যখন একসাথে মিলিত হয়, মিলিত হয়ে কিন্তু একটা টিস্যু গঠন করে। অর্থাৎ এটা ধরো একটা কোষ, এখান থেকে টিস্যু গঠন হচ্ছে। এখন এই টিস্যুগুলো একাধিক টিস্যু মিলিত হয়ে একটা কিন্তু অঙ্গ গঠন করে বড়। এবং এই বড় অঙ্গ থেকে এরকম অনেকগুলো অঙ্গ যখন একটার সাথে আরেকটা মিলিত হয়, তখন কিন্তু তৈরি হয় কিন্তু একটা হচ্ছে বড় আহ তন্ত্র গঠিত হয়, ঠিক আছে। যেমন হচ্ছে আমাদের কিডনি, এটা একটা আমাদের দেহের অঙ্গ, কিন্তু কিডনির সাথে আরো অনেক কিছু পার্টস, বডি পার্টস মিলে কিন্তু একটা হৃদযন্ত্র গঠিত হয়। বা তোমরা বলতে পারো যে আমাদের মস্তিষ্ক কিন্তু স্নায়ুর একটা অংশ, কিন্তু আমাদের পুরো দেহে কিন্তু স্নায়ুতন্ত্রটা বিস্তৃত রয়েছে। ঠিক একইভাবে বিভিন্ন টাইপের কথা তোমরা বলতে পারো, যে হৃদযন্ত্র, পুষ্টিতন্ত্র, তারপর হচ্ছে স্নায়ুতন্ত্র, তো সবগুলোই কিন্তু তন্ত্র। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যে একাধিক কোষ মিলিত হয়ে একটা টিস্যু গঠন করে, টিস্যু থেকে অঙ্গ গঠিত হয়, এবং অঙ্গ থেকে সর্বশেষ গঠিত হয় হচ্ছে যে একটা বড় তন্ত্র গঠিত হয়। তো এই বিষয়গুলো খেয়াল রাখবে। আর অনুবীক্ষ যন্ত্র বলতে কি বোঝায়? যে যন্ত্রের সাহায্যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস বড় আকারে দেখা যায়, ঠিক আছে, যে যন্ত্রের সাহায্যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস বড় আকারে দেখা যায়, সেটাকে বলা হয় অনুবীক্ষণ যন্ত্র। সো এই বিষয়গুলো কিন্তু ভালো করে তোমাদের পড়তে হবে। তো আজকের ক্লাসে তোমাদের থিওরি ক্লাস ছিল, শর্ট টাইমে নেওয়ার চেষ্টা করেছি। জীবকোষ টিস্যু অধ্যায়ে যতগুলো থিওরি ছিল, তোমাদেরকে আজকের ক্লাসের মাধ্যমে সলভ করে দেওয়ার চেষ্টা করেছি। এবং আগামী দিন আমি চেষ্টা করবো যে তোমাদের যেই এমসিকিউ পার্টটা আছে, অর্থাৎ এমসিকিউ পার্ট, এখানে যেমন দেখতে পাচ্ছ যে লাইসোজোমের কাজ কোনটি, 1 নম্বর এমসিকিউ দেওয়া হয়েছে যে লাইসোজোমের কাজ কোনটি। আমরা একটু আগে পড়ছি যে লাইসোজোমের কাজ হচ্ছে এরা জীবাণুকে ভক্ষণ করে এবং হচ্ছে জীবকোষকে রক্ষা করে। জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে কিভাবে? জীবাণুকে ভক্ষণ করে। সো এটা হচ্ছে এটার আনসার। সেইভাবে আমরা তোমাদেরকে এক একটা এমসিকিউ ধরে ধরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা এমসিকিউ কিন্তু করাবে। এখানে এই অধ্যায়ে মোটামুটি অনেকগুলো এমসিকিউ আছে, 200 বা তারও অধিক হয়তো বা এমসিকিউ রয়েছে। তো আমি চেষ্টা করব যে তোমাদের এই প্রত্যেকটা এমসিকিউ কিন্তু এই অধ্যায়ে সলভ করে দেওয়ার চেষ্টা করব। সো আজকের মতো ক্লাসটি এ পর্যন্তই ছিল। কেমন লেগেছে ক্লাসটি? ভালো লাগলে কমেন্টে জানিও, এবং পরবর্তীতে এই সিরিজে যদি ইন্টারেস্ট হয়ে থাকো তোমরা যে এই টাইপের ক্লাসগুলোতে, তাহলে অবশ্যই কমেন্টে সেটা আমাকে জানিও। এবং কোন অধ্যায়ের উপর আগে ক্লাস নিলে তোমাদের বেশি সুবিধা হবে বা কিভাবে ক্লাস নিলে সুবিধা হবে, সেগুলো তোমরা কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।